হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রদীপ সরকার, এলডিএম থেকে। আজকে 71 ব্যাচের ক্লাস 12। আজকে আমি শিখাবো এসিও ইন্ট্রোডাকশন এবং এর ক্লাসিফিকেশন সম্পর্কে কিছু ধারণা। এবং আমি তার আগ থেকেই বলে রাখি, আপনাদের কিন্তু একটা পরীক্ষা হবে এই যা যা আর কি শিখেছেন তার উপরে। এবং এই পরীক্ষা নিয়ে আপনাদের ডিটেলস কি কি আসবে না আসবে এগুলো নিয়ে আমি ক্লাসের পরে ডিটেলস আলোচনা করব। আর আপাতত এসিও নিয়ে আমি কিছু কথা বলি। এসিও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আসলে কি বোঝায়? আমরা ধরেন এ, কোনো ওয়েবসাইটে, কোনো ওয়েল অপটিমাইজ ওয়েবসাইটে যখন তার রুলস রুলস রেগুলেশন মেনে বা তাদের গাইডলাইন গুলো ফলো করে কোনো ওয়েবসাইট আমরা ডিজাইন করি, এবং কিছু কিওয়ার্ড গুলো আমরা কিওয়ার্ড গুলো ধরে সার্চ ইঞ্জিনে দিয়ে আমরা র্যাঙ্ক করি, সেটাই হলো আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ধরেন আপনার একটা বিজনেস আছে। বিজনেস ধরেন আপনার এই বিজনেসের মধ্যে আপনি একটা মনিটর বিক্রি করেন। মনিটর বিক্রিটা আহ, আপনি চাচ্ছেন যে যেটা আপনার গুগলে ফার্স্ট পেজে যাতে থাকে। কিন্তু যদি আপনি এই সঠিক কিওয়ার্ড গুলো না ইউজ করেন, সঠিক কি ফ্রেজ যদি না ইউজ করেন, তাহলে কিন্তু ফার্স্ট পেজে থাকবে না। সেগুলোর জন্য আমরা এসইও মূলত করে থাকি। এসইও আমরা সঠিক কিওয়ার্ড এবং সঠিক সঠিক কি ফ্রেজ ইউজ করে আমরা কিন্তু ভালো মতো মানে র্যাঙ্কিংটা করে থাকি। তো কিওয়ার্ড আর কি ফ্রেজ কাকে বলে? কিওয়ার্ড হলো একটি শব্দ। যেমন ধরেন মনিটর, মনিটর হলো একটা কিওয়ার্ড। আর কি ফ্রেজ অনেকগুলো শব্দ মিলে এটি কি ফ্রেজ হয়। যেমন মনে করেন বেস্ট মনিটর ইন বিডি, যত অনেকগুলো কিওয়ার্ড হলো, অনেকগুলো কিওয়ার্ড দিয়ে একটা কি ফ্রেজ হলো, সেটা হলো কি ফ্রেজ। আমি একটা উদাহরণ আরেকটা দিচ্ছি, যেমন ধরেন হলো শপিং মল হলো একটা কিওয়ার্ড, আর একটা কি ফ্রেজ হলো বেস্ট শপিং মল ইন বিডি। তো এগুলো ইউজ করে আমরা এভাবে করে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারি। এখন হলো আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আসলে কাজটা কিভাবে করে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সাথে আপনার সার্চ ইঞ্জিন ওতপ্রোতভাবে জড়িত। আমরা কিওয়ার্ড গুলা এই সার্চ সার্চ ইঞ্জিন গুলাই লিখি, তারপরে কিন্তু আপনার এগুলো আমাদের ওয়েবসাইট থেকে নিয়ে সার্চ ইঞ্জিনে দেখায়। তো আমরা কিছু সার্চ ইঞ্জিন দেখে আসি কি কি সার্চ ইঞ্জিন আছে। আমি এটা গুগল থেকে ছবিগুলো নিয়েছি। এগুলো কিন্তু আপনার সার্চ ইঞ্জিন, ask.com, DuckDuckGo যেগুলো আছে এগুলো কিন্তু সবই সার্চ ইঞ্জিনের মধ্যে পড়ে। এগুলো থেকে আমরা নর্মালি সার্চ দিই, এবং এই সার্চ ইঞ্জিন গুলো থেকে ডেফিনেট কিওয়ার্ডস গুলো যেগুলো আমাদের ওয়েবসাইটে থাকে এখান থেকে কিন্তু আপনার এই অপটিমাইজ করে আপনার জিনিস এই যেটা আর কি চাই, যে প্রোডাক্টটা চাই বা যে মার্কেট জিনিসটা চাই বা যে ওয়েবসাইটটা চাই, এগুলো কিন্তু ডিরাইভ হয়ে আসে। তো আসলে ভিতরের জিনিসগুলো কি হয়, কাজগুলো কেমন করে হয়, হাউ এসইও ওয়ার্কস। তো প্রথমে এসইও একটা ক্রলিং করে, তারপরে ইন্ডেক্সিং করে, তারপরে র্যাঙ্কিং করে। তো এটা আসলে এভাবে করে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হয়। তো এটা আমি আরেকটু ডিটেলস ভাবে বুঝাই। তো প্রথমে কি হয়, এটা আমি একটা ছবি দিয়েছি, এটা দিয়ে আর কি বুঝবেন যে একটি ওয়েবসাইট প্রথমে আপনার একটা ভার্চুয়াল স্পাইডার টাইপ বা একটা বট, এটা আমাদের ওয়েবসাইট, আমরা যখন একটা ওয়েবসাইট বানাই, এই ওয়েবসাইট থেকে বাম থেকে ডান পর্যন্ত একেবারে শেষ পর্যন্ত এটা ক্রল করে বা হেঁটে যায়। এটা বুঝে নেয় যে আমাদের ওয়েবসাইটে কি কি আছে, কি কি কন্টেন্ট আছে, কি কি ক্যাটাগরি আছে, এগুলো সবকিছু বোঝার ট্রাই করে। তারপরে এগুলাকে অ্যানালাইজ করার ট্রাই করে। অ্যানালাইজ করে এগুলো একটা স্টোর করে এই এগুলাকে স্টোর করে এগুলাকে এক একটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে এক এক জায়গায় ও ভাগ করে, যেমন আমরা লিড জেনারেশনে করেছি আপনার
রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে ভাগ করেছি, ইলেকট্রনিক্স হিসেবে ভাগ করেছি, হসপিটাল দিয়ে ভাগ করেছি, সেভাবে কিন্তু সে ভাগ করে নেয়। ভাগ করে সে একটা র্যাঙ্কিং এর অ্যালগোরিদম সাজায়। সে র্যাঙ্কিং এর অ্যালগোরিদম সাজিয়ে তারপর সে ইউজারের কাছে প্রেজেন্ট করে যে সে ইউজার কি ধরনের র্যাঙ্কিংটা দেখতে চায়। যদি আমরা কেউ সার্চ দিই, কোনো টপিকে সার্চ দিই, সেই টপিকটা যাতে খুব দ্রুত অনুযায়ী উনি ইয়ে দেখতে পারে, ইউজার দেখতে পারে অন এসিআরপি। এসিআরপি মানে হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। যখন কোনো ওয়েবসাইটে, ওয়েব সার্চ ইঞ্জিনে যখন কোনো কিছু সার্চ দেওয়া হয়, তখন আর কি যাতে দ্রুত ভাবে দেখা যায়, এটার জন্য এই অ্যালগোরিদমটা ইউজ করা হয়। তো টাইপস অফ এসিও, এসিওর কিছু কিছু টাইপ আছে। তো নর্মালি এসিও কিন্তু দুই টাইপ, একটা ইথিক্যালি আছে আর একটা ডিফারেন্ট টাইপস এর আছে। তো ইথিক্যালি হলো চার টাইপ হয়ে থাকে। একটা হলো হোয়াইট টাইপ, হোয়াইট হ্যাট এসিও। একটা হলো ব্ল্যাক হ্যাট এসিও, একটা হলো গ্রে হ্যাট এসিও, আর একটা হলো নেগেটিভ হ্যাট এসিও। তো হোয়াইট হ্যাট এসিও বলতেই আমরা বুঝতে পারছি হোয়াইট হ্যাট এসিও কি হতে পারে। যেগুলো আপনার ইথিক্যালি সবকিছু মেনে চলে, সেটা হলো হোয়াইট হ্যাট এসিও এসিও। একটা ব্ল্যাক হ্যাট এসিও, যেটা আপনার ইথিক্যালি মেনে চলে না, সেটা হলো হোয়াইট হ্যাট এসিও। একটা হলো গ্রে হ্যাট এসিও, যেটা আপনার হোয়াইট হেটও মেনে চলে এবং ব্ল্যাক হেটও কিছুটা আছে, দুটা মিক্স আপ, সেটা হলো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হেট এসিও। আর এটা হলো নেগেটিভ হেট এসিও। এটা আর কি আপনার এই অনেকটা ব্ল্যাক হেট এসিও আপনার কোনো একটা এসিওর, কোনো একটা এসিও পেজের র্যাঙ্ক কমিয়ে দেয় একরকম। তো এটা হলো আপনার নেগেটিভ এসিও। তো যদি কেউ আপনার জিজ্ঞেস করে যে এসিও কয় প্রকার, তো এসিও হলো চার প্রকার, ইথিক্যালি চার প্রকার। আরেকটা ডিফারেন্ট টাইপ আছে, এটা হলো অন পেজ এসিও, অফ পেজ এসিও, টেকনিক্যাল এসিও, আর লোকাল এসিও। তো অন পেজ এসিও কাকে বলে? নাম দিয়ে বুঝতে পারছি যে অন পেজ এসিও কি, যেটা পেজের মধ্যে থেকে যে এসিওটা করা হয় সেটা হলো অন পেজ এসিও। এবং অফ পেজ এসিওটা কি, যেটা পেজের মধ্যে থেকে, পেজের বাইরে থেকে যেটা হয় সেটা হলো অফ পেজ এসিও, মানে কাজটা আর কি বাইরে থেকে হয়। টেকনিক্যাল এসিওটা বুঝতে পারছি, যেটা টেকনিক্যালি হয় সেটা হলো টেকনিক্যাল এসিও। আর লোকাল এসিও হলো যেটা লোকাল ভাবে হয়, লোকাল লোকাল ড্রাইভে যেটা হয়, মানে আমার নিজের পিসি নিজের ভাবে হয়, সেটা হলো লোকাল পিসিও। এটা আমি ডিটেলস একটু পরে আপনাদের আমি দেখাচ্ছি। প্রথমটা হলো হোয়াইট হট এসিও। হোয়াইট হট এসিও কৌশলগুলি হলো গুগলের সুপারিশকৃত পদ্ধতি, যে কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইটের র্যাঙ্কিং বৃদ্ধির জন্য। এটি করে আপনি গুগলের পেজে প্রবেশ করেছেন, যা আপনাকে ব্যবসার অনলাইন নেতিবাচক ছাড়াই ভালোভাবে প্রচার করতে সহায়তা করে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে হোয়াইট হ্যাট এসিও হলো সেগুলো, সেই টাইপের এসিও যেগুলো আপনাকে গুগল বলে দিয়েছে যে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। সেগুলো কিওয়ার্ড গুলো ব্যবহার করে হোয়াইট হ্যাট এসিও দিয়ে নর্মাল ভাবে যেগুলো আমরা এসিও আর কি করি, যাতে যেগুলো কিওয়ার্ড ব্যবহার করে আমাদের যে কোনো পেজকে আর কি উঠিয়ে দিতে পারি। ধরেন আমরা হোয়াইট হ্যাট এসিও ব্যবহার করে যখন একটা পেজকে উঠিয়ে দেই, সেটা দ্রুত আপনার ফার্স্ট পেজে র্যাঙ্কিং হলো, এবং ফার্স্ট পেজে র্যাঙ্কিং হলো আর কি, এটা হলো হোয়াইট পেজ এসিও। এবং যেটা আপনার পরবর্তী পরেরগুলা বলছি। তো আপনার হোয়াইট হ্যাট এসিও দিয়ে আপনার কি কি আর কি করা যায়, কিছু কিছু হোয়াইট হ্যাট এসিও অন্তর্ভুক্ত করে আপনার ওয়েবসাইটে সর্বোচ্চ মানের টেক্সট কন্টেন্ট প্রকাশ করা। তো গুগল আপনাকে মনোযোগ দেয় যে কোন ওয়েব পেজ বা ওয়েবসাইটের সার্চারদের সমস্যাগুলি সবচেয়ে ভালোভাবে সমাধান করেছে। সার্চার কি আপনার থাকা বিষয়বস্তুর সাথে সন্তুষ্ট, মানে আপনি যে যেগুলো কন্টেন্ট দিয়েছেন সেই কন্টেন্টটি দিয়ে আর কি সন্তুষ্ট কিনা, সেটা হোয়াইট হ্যাট এসিও দেখে এবং ওভাবে করে আর কি করা হয়, যাতে আপনার যে কন্টেন্ট আছে সেটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে নাকি, সেটা হলো হোয়াইট হ্যাট এসইওর কাজ। ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করা। তো
হোয়াইট হ্যাটের একটা কাজই হলো যে আপনি যে এসিওটা করছেন এটা ইউজার ফ্রেন্ডলি কিনা, যে আপনি যে লিঙ্ক যে লিঙ্ক দিয়ে বা যে যে কিওয়ার্ড গুলা দিয়ে একটা হোয়াইট হ্যাট এসিও করেন। নর্মালি আমরা যখন কিওয়ার্ড দিয়ে একটা কয়টা 5টা বা 6টা কিওয়ার্ড দিয়ে যে একটা ওয়েবসাইট আমরা ম্যানেজ করি বা এসিও করি, তো কখনো 5 থেকে 6টার বেশি আমরা নর্মালি কিওয়ার্ড দিয়ে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করি না। তো যখন এই কাজটা করি তাতে কিন্তু ইজিলি যে গুগল আছে সে বুঝতে পারে যে এই ওয়েবসাইটটা ভালো, এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করা যায় টার্গেটেড কিছু কিওয়ার্ড দিয়ে। তো যেহেতু আমরা ওভাবে করছি, এটা ইউজার ফ্রেন্ডলি, সে কিওয়ার্ড গুলা দেখেই বুঝতে পারছে যে এগুলা আমাদের জন্য ভালো নাকি খারাপ। মানে গুগল বুঝতে পারছে যে এই 5টা কিওয়ার্ড 5টা বা 6টা কিওয়ার্ড দিয়েই সে বুঝতে পারছে এই কন্টেন্ট গুলা কি, তো তার জন্য সার্চ করা ইজি হচ্ছে। কারণ আগে এক সময় ছিল যে ম্যানুয়ালি করা যেত, এখন আর ম্যানুয়ালি করা যায় না। আপনার ওই ওয়েবসাইটেই সবকিছু করতে হবে এবং ওয়েবসাইট থেকেই আর কি আপনার সব ধরনের এসইও আর কি করা লাগে। তো সোশ্যাল মিডিয়া আপনার পৃষ্ঠার শেয়ার করা, তো আমরা যেটা নর্মালি করে থাকি আমাদের সোশ্যাল মিডিয়াতে যখন আমরা পেজ শেয়ার করে থাকি, তো এটাও কিন্তু একরকম নর্মাল হোয়াইট হ্যাট এসইও। যখন আমরা নিজের একটা ওয়েবসাইট ক্রিয়েট করে তারপরে আমরা ওইটাকে ব্যাকলিংক শেয়ার করি, তো ওইটাও একটি মোটামুটি একটা হোয়াইট লিঙ্ক এসইও, যেমন পিন্টারেস্ট দিয়ে করে থাকি। একটা নর্মাল পর্যায়ে এটা ট্রাফিক কিন্তু আমরা জেনারেট করি। তো এভাবে কিন্তু আমরা ট্রাফিক জেনারেট করে আমাদের ওয়েবসাইট বলেন আমাদের প্রোডাক্ট বলেন এখানে কিন্তু আমরা ওই ট্রাফিক জেনারেট করতে পারি এবং আমাদের পেজটা বলুন প্রোডাক্ট বলুন সেটা কিন্তু আমরা র্যাঙ্ক আপ করতে পারি। তো এইচটিএমএল অপটিমাইজ করা, তো আমাদের যে এইচটিএমএল আছে, তো এইচটিএমএলটা কোন, আমরা কি পুরান এইচটিএমএল4 বা অন্য কোনো ওই সিএসএস বলেন বা লারাভেল বলেন যে ফ্রেমওয়ার্ক ইউজ করছি সেটাতে আছি, নাকি নতুন কোনো নতুনটাতে এসেছি, মানে এখন আছে সিএসএস 4, সিএসএস 2.0 ইউজ করছে নাকি কোনটা যেন আসছে সেটাতে ইউজ করছি, নাকি আপনি ওয়ার্ডপ্রেসের কোন ভার্সনে আছেন। আপনি ওয়ার্ডপ্রেস যদি সফটওয়্যার ইউজ করে থাকেন তাহলে লেটেস্টটা ইউজ করছেন নাকি প্রতিদিন সফটওয়্যার আপডেট দিচ্ছেন নাকি, তো এটা দিচ্ছেন নাকি সেটার উপরও কিন্তু আপনার হোয়াইট হ্যাট এসইওটা খুবই ম্যাটার করে। এগুলা আর কি আপনার হোয়াইট হ্যাট এসইও। তো পরবর্তীতে হলো আপনার ব্ল্যাক হেড এসইও। তো ব্ল্যাক হেড এসইও হলো দ্রুত ফলাফল পাওয়ার একটি উপায়। ঠিক যেমন একটি হোয়াইট হ্যাট এসইও সার্ভার থেকে মুছে ফেলার দ্রুত উপায়, হোয়াইট হ্যাট ব্ল্যাক হেড ব্ল্যাক হেড এসইও হলো হোয়াইট হ্যাট এসইও যেমন আপনার এই ব্ল্যাক হেড হোয়াইট হেড যেমন আপনার পেজটাকে আস্তে আস্তে উঠাবে, দ্রুত কিন্তু উঠাবে না। কিন্তু ব্ল্যাক হেডটা হলো কি আপনার ওয়েবসাইটটাকে দ্রুত উঠিয়ে দিবে। কিন্তু যদি গুগল বুঝতে পারে যে আপনার ওয়েবসাইটটা দ্রুত উঠে গেছে, সে কিন্তু বিষয়টা দেখবে যে হঠাৎ করে দ্রুত উঠে গেল কেন, দ্রুত, তারপরে সে দ্রুত আবার নামিয়ে দিবে। তো এই জন্যই লিখেছে যে ব্ল্যাক হেট এসিও হলো দ্রুত ফলাফল পাওয়ার একটি উপায়, ঠিক যেমন এটি আপনার সাইটটি সার্ভার থেকে দ্রুত মুছে ফেলারও একটি উপায়। ব্ল্যাক হেট এসিও কৌশলগুলি সব গুগলের অ্যালগোরিদম গুলো ম্যানিপুলেশন এবং এক্সপ্লয়েট নিয়ে কাজ করে। যে গুগলের কিছু অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম গুলো ম্যানিপুলেট করে এবং এক্সপ্লয়েট করে, এগুলা নিয়ে আর কি ব্ল্যাক হেট কাজ করে। আপনি দ্রুত র্যাঙ্কিং করবেন এবং এটি স্বল্প সময়ের জন্য, কারণ গুগল লক্ষ্য করতে শুরু করে যে আপনার পেজটি হয়তো প্রকৃতপক্ষে সেই উদ্দেশ্যটি পূরণ করছে না বা প্রচুর ক্লিক পাচ্ছে। ধরেন আপনি একটি এই ওয়েবসাইট বানিয়েছেন, তার মধ্যে অনেকগুলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেছেন, তো অনেকগুলো ব্যাকলিঙ্ক যখন ক্রিয়েট করে থাকেন, তো এবং অনেকগুলো ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলেছেন, তো অনেক অনেকগুলো ওয়েবসাইটে অনেকগুলো ব্যাকলিঙ্ক যখন ক্রিয়েট করবেন, তখন যে ঢুকছে সেই আপনার ওয়েবসাইটে যাচ্ছে, যে ঢুকছে সেই ওয়েবসাইটে যাচ্ছে, তাতে কি হচ্ছে আপনার ওয়েবসাইট কিন্তু র্যাঙ্ক আপ হচ্ছে। তখন গুগল বুঝবে যে হঠাৎ করে এই ওয়েবসাইটটা আগে ছিল না, এখন হঠাৎ করে ওয়েবসাইটটা কিভাবে র্যাঙ্ক আপ হচ্ছে। তো তখন সে সাসপিসাস মনে করে বুঝবে যে এর মধ্যে একটা ব্ল্যাক হেড এসিও ইউজ করা হচ্ছে। তো
তো তখন সে দ্রুত স্টেপ নিবে এবং ওই যে যেগুলো করা হয়েছে, যেগুলো কাজগুলো, যেগুলো ওয়েবসাইট থেকে আপনাকে ব্ল্যাক লিঙ্ক করা হয়েছে সেগুলোকে আর কি ওয়েবসাইট থেকে আপনার সাথে কানেকশন অফ করে দিবে, নয়তো আপনার ওয়েবসাইটটার যে ট্রাফিক আছে ট্রাফিকটাই বন্ধ করে দিবে। তো এইগুলোর মধ্যে কি কি আছে, কিছু কিছু ব্ল্যাক হেড কৌশল হলো লিঙ্ক স্প্যামিং। তো আমি এটাই বললাম, লিঙ্ক স্প্যামিং, যে আপনি ওই একটা জায়গায় গেলেন, একটা ওয়েবসাইটে গিয়ে নিজের লিঙ্কটা দিয়ে দিলেন যে ক্লিক ফর দিস। তো আপনার ওয়েবসাইটের কোনো কাজ নাই, কিছু নাই, আপনার কন্টেন্ট এটা আসলে কিছুই না। আপনি জাস্ট এখানে বললেন ক্লিক ফর দিস। এরকম অনেকই আছে, আপনি যদি ঢুকেন যে কন্টেন্টের সাথে আপনার জিনিস ম্যাচ করেনি, কিন্তু আপনি বললেন যে আমার এই কন্টেন্টে ক্লিক করলে আপনি অনেক কিছু পাবেন। তো সে ঠিকই ক্লিক করলো, আপনার ওয়েবসাইটও গেল, কিন্তু সে ভিতরে কিন্তু কিছু পেলো না। এরকম যখন আপনি ফেক ট্রাফিক করবেন, সে কিন্তু এই গুগল কিন্তু বুঝবে যে কন্টেন্টের সাথে কাজের কিন্তু মিল নেই। তো এটা হলো লিঙ্ক স্প্যামিং। তারপর হলো কিওয়ার্ড স্প্যামিং, স্টাফিং। আমি অলওয়েজ বলি আর কি যে যখন আমরা ওয়েবসাইট বানাবো মেটাতে, মানে মেটা ট্যাগে যখন আমরা কিওয়ার্ড স্টাফিং করব, তো অবশ্যই 5টা কিওয়ার্ডের বেশি আর কি দিব না। তো 5টা কিওয়ার্ডের বেশি যদি দেই, তখন কিন্তু ও ধরে নিবে যে এটা বেশি বেশি হয়ে যাচ্ছে। দেখা যায় কি 10টা 20টা, অনেকে 15টা পর্যন্ত দেয়। যেমন ধরেন আমরা যখন সামনে ইউটিউবের ক্লাস করব, তখন দেখবো যে অনেকগুলা কিওয়ার্ড দেওয়া যায়। তো অনেকগুলা কিওয়ার্ড দিলেই যে কিওয়ার্ড দিয়ে ভরে দিব, বিষয়টা সেরকম না। আপনার বুঝতে হবে কোন কিওয়ার্ডটা দিলে ভালো হবে, কোন কিওয়ার্ডটা দিলে খারাপ হবে। সেভাবে দেখে আর কি আপনার কিওয়ার্ড গুলা দিতে হবে। আপনি কিওয়ার্ড দিতে পারলে দেখি যে কিওয়ার্ড দিবেন, এটাতে নেগেটিভ ইফেক্টও পড়ে। অতিরিক্ত অপটিমাইজড এইচটিএমএল ট্যাগ এবং হেডিং। আপনি যেমন আমরা অনেকেই চ্যাট জিপিটি ইউজ করি, তো চ্যাট জিপিটি কিন্তু এখন সব জায়গায় কিন্তু এআই ইউজ করা হয়। তো আপনি যখনই অপটিমাইজড হেডিং, অপটিমাইজড এআই, অপটিমাইজড সামারি যখন ইউজ করবেন, সব কিছুই পারফেক্ট মানুষের মতন মনে হয় না, তখনই সে ধরে নিবে যে এটা তো আসলে মানুষের মতো না। তখনই কিন্তু সে, তখনই গুগল এটাকে র্যাঙ্ক আপ করতে দিবে না, তখনই সে ওটাকে বাদ দিয়ে ফেলে দিবে যে এটাকে দেওয়া যাবে না। তারপর অতিরিক্ত ছবি ব্যবহার করা। ছবি ব্যবহার করা অবশ্যই ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আপনি এটুকু দিলেন, দেখুন আমি কিন্তু এখানে অনেক ছবি, কিন্তু আমার যে এখানে প্রেজেন্টেশনটা করেছি, আমি ছবি ব্যবহার করেছি কিন্তু খুবই কম। আপনাদের বোঝানোর জন্য যতটুকু দরকার ততটুকু করেছি। কিন্তু আপনি যদি এমন একটা ওয়েবসাইট বানান যে জাস্ট আপনার জায়গা ব্যবহার করার জন্য, যে একটু ছবি দিলেন আর বেশি বেশি লেখা দিলেন, একটু লেখা দিলেন, ছবি বেশি দিলেন, একটু লেখা দিলেন, জাস্ট যাতে ছবি ক্যাপচার করে, এত ছবি দিলে আপনার আর কি ওয়েবসাইটের জন্য ভালো হবে না। তারপর লুকানো টেক্সট বা লিঙ্ক। সেটা হলো আপনি কিন্তু আমরা ধরেন এই যে লেখাটা যে আছে, এই লেখাটার সাথে আমি যদি চাই এই এটার সাথে কিন্তু আমি রং মিশিয়ে দিতে পারবো। এই কালারটার সাথে আমি যদি চাই এই একই কালার যদি টেক্সট কালার করে দিই, এটা কিন্তু রং মিশিয়ে দিতে পারবো। তো এটাকে কিন্তু বলে হলো লুকানো টেক্সট বা লিঙ্ক। এটা হলো একটা। তারপর আমি কিন্তু আমরা যারা আর কি আহ, ইয়ের কাজ করি, কোডের কাজ করি, তারা অনেক ধরনের ওই বলা ঠিক নাকি, তো অনেক ধরনের এইচটিএমএল কোড টোড এগুলা আর কি যে কোনো ওয়েবসাইটে দিতেও পারি। ঠিক আছে, তো এগুলা আর কি ব্যাকহেড এসইওর কাজ, এগুলা করা ঠিক না। কমেন্ট সেকশনে বা এমন কিছু আর কি দেওয়া ঠিক না যেটা আপনার এসইওর জন্য খারাপ। আপনি যখন এই রোডে আর কি আগাবেন, তখন অনেক কিছুই দেখতে পারবেন যে এক্সএসএস মানে স্ক্রিপ্ট, এক্সএসএস টাইপের অ্যাটাক কিছু করা যায়। তো এগুলা করা আর কি ঠিক না। এগুলা আহ, নিজের পেজে ইউজ করা, মানে অন্য পেজে ইউজ করা, নিজের র্যাঙ্ক আপ করার জন্য দোকানো টেক্সট করা, যে মনে করেন এভাবে করে যাচ্ছে, হঠাৎ করে সে ভুলে এটা ক্লিক করলো, কিন্তু এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছেন। এগুলো যখন আমরা ব্যাংক লিঙ্কের যদি আমরা ব্যাংক লিঙ্কের একটা ক্লাস দিব, তখনই বুঝতে পারবেন যে ব্যাক লিঙ্ক কিভাবে ক্রিয়েট করা হয় একটা আর্টিকেলে। তো আর্টিকেলে যখন ব্যাক লিঙ্ক করছি,
তো আমরা চাইলেই কিন্তু একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইট ব্যাক লিঙ্ক করা যায়। তো ওভাবে করে আমরা লুকানো টেক্সট বা লিঙ্ক দিয়ে কিন্তু ইজিলি করতে পারি, কিন্তু এটা করব না। এটা হলো এই ব্ল্যাক হেড এসিওর একটা উপায়, ফেক ট্রাফিক জেনারেট করা। তো কপি করা, তারপর হলো কপি করা টেক্সট প্রকাশ করা। আর এটা হলো যেটা আমি বলি যে আরেকজনের কপি জিনিস আমরা নিব না। আমি সবসময় প্রথম ক্লাস থেকে বলছি, আমার ক্লাস থেকে, যে কপি করা জিনিস নিব না। একজনের কপি করা জিনিস আমরা যদি নেই, অলওয়েজ এই রেফারেন্স দিয়ে দিব যে আমি এখান থেকে নিয়েছি, অথবা এটাকে আমি সম্পূর্ণ চেঞ্জ করব, যে কোনো ভাবে চেঞ্জ করব। কপি করা জিনিস আমরা কিন্তু অবশ্যই দিব না। এটাও কিন্তু ব্ল্যাক হেড এসইও এর মধ্যে পড়ে। তো আশা করি বুঝতে পেরেছি ব্ল্যাক হেড এসইওটা কি। তো এই সমস্ত কার্যকলাপ কেবল এই নিম্নমানের বিষয়বস্তুতে পরিণত হবে কারণ ব্যবসায়িক মালিকানা এই ব্যক্তিকারীদের সন্তুষ্ট করার জন্য বিষয়বস্তু তৈরি করা হয়। তৈরি করা নিয়ে সন্তুষ্ট চিন্তিত নয়, তারা কেবল তাদের র্যাঙ্কিং চায়। কারণ এগুলা যদি আমি করি, লিঙ্ক স্প্যামিং করলাম, কিওয়ার্ড স্টাফিং করলাম, অতিরিক্ত অপটিমাইজড ট্যাগ ইউজ করলাম, অতিরিক্ত ছবি ব্যবহার করলাম, লিঙ্ক টেক্সট লিঙ্ক টেক্সট করলাম, ব্যাংক লিঙ্ক কিনলাম। একটা আমি মনে করেন ফাইবারে অনেকেই আছে যারা ব্যাক লিঙ্কের কাজ করে, তো ব্যাক লিঙ্ক করলাম এবং কপি করা টেক্সট করে একটা ওয়েবসাইট আমি করলাম, এবং এটা আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। আপনি দেখবেন খুব দ্রুত আমারটা কিন্তু র্যাঙ্ক আপ করবে। তো যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু চায় যে তাদেরটা দ্রুত র্যাঙ্কিং করুক। তো এটা কিন্তু কয়েকদিনের জন্যই র্যাঙ্কিং হবে, আপনি ঠিকই টাকা পাবেন যারা এসইও তে কাজ করেন, কিন্তু পরে দেখতে পারবেন যে আপনারা পারছেন না, ইয়ে করতে পারছেন না, ওই ওয়েব ওই র্যাঙ্কিংটা থাকছে না, কয়েকদিন পরে চলে যাচ্ছে। তো ব্যাকহেড এসইও এর বড় অসুবিধা হলো ব্যবহারকারীরা আপনার ওয়েবসাইট থেকে ছেড়ে চলে যাবে, কারণ তারা যেটা চাচ্ছে সেই কন্টেন্টটা পাবে না। ধরেন ওই কেউ ফুডের রেসিপি চাচ্ছে, কিন্তু আপনার ওয়েবসাইটে চলে গেল, কিন্তু আপনার ওয়েবসাইটে তো ফুডের রেসিপি নেই। তো তারা আপনার ওইখানে আর কখনো ঢুকবে না। তারা বুঝতে পারবে যে আপনার তথ্যের জন্য এসেছিলেন, তা আপনার কাছে নেই। এই কৌশলটি হোয়াইট হ্যাট এসইও এর মতো টাকা খরচ করবে, অথবা তার থেকেও বেশি। আশা করি আমি বোঝাতে পেরেছি ব্ল্যাক হেড এসিওটা কি। তারপরে হলো গ্রে হেড এসিও। তো গ্রে হেড এসিও বা ধূসর রেট এসিও যেটাও বলেন, তো বিষয়টা এটা হলো আপনার হোয়াইট হেড এসিও এবং ব্ল্যাক হেড এসিও এই দুইটার মিশ্রণ। এখানে লেখা আছে যে উল্লেখিত এসিও দুটি মিশ্রণ। নাম থেকে বোঝা যায় এটি ছোট ধূসর রেট থাকায় মনে হয় এটি সঠিক কাজ করছে, একই সময় গুগলের সমস্যার দিকে এগিয়ে যাচ্ছে। মানে এটা আর কি, এই ভালো কিন্তু খারাপ এরকম আর কি গ্রে হেড। গুগল কখনোই এই গ্রে হেড করার জন্য বলে না, কিন্তু গ্রে হেড করা যায় এরকম কিছু কিছু জিনিস দেওয়া যায়, কিন্তু দেওয়া ঠিক না এরকম। দিতে পারেন, কিন্তু দেওয়া ঠিক না। তো এর মধ্যে কি কিছু কিছু জিনিস আছে, কৌশলের মধ্যে আছে অদক্ষ বট দ্বারা লেখা স্ক্রিপ্ট প্রকাশ করা। যেমন আমরা এই চ্যাটবোর্ড দিয়ে লিখি, আমি বলি চ্যাটবোর্ড দিয়ে লিখে ওটাকে আর কি ওভাবে না দিয়ে চ্যাট জিপিটি ডাইরেক্ট ইউজ না করে ওটাকে একটু চেঞ্জ করে দেওয়া। ডাইরেক্ট আপনি যদি ডাইরেক্টলি দিয়ে দেন, চ্যাট জিপিটি যদিও দক্ষ বট, তারপরেও চ্যাট জিপিটি ডাইরেক্ট না দিয়ে একটু চেঞ্জ করে দেওয়া উচিত। মিথ্যা রিভিউয়ের অর্থ প্রদান করা। আপনি একটা পেজ বানিয়েছেন, তো আপনি একজনকে পে করলেন যে আপনি গিয়ে ওইখানে লিখে দিয়ে আসেন, এটা আর কি মিথ্যা রিভিউ। পরে লিঙ্ক বিনিময় করা, আপনি আপনার অন্যজনকে গিয়ে বললেন যে তুমি আমার লিঙ্কটা শেয়ার করে দাও, তো এটা আর কি আপনার গ্রে হেটের মধ্যেই পড়ে। ভালো না, খারাপও না, কিন্তু খারাপ। এটা হলো লিঙ্ক বিনিময় করা, গ্রে হেড এসিওর কাজ। পরে হলো ক্লিপবোর্ড শিরোনাম সহ নিবন্ধ প্রকাশ করা। ক্লিক বেট শিরোনাম সহ নিবন্ধন, ক্লিক বেট সহ কোনো একটা ইয়ে দেওয়া। যেমন ধরেন আমরা ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে যখন আমরা কিছু কিছু ওই ভিডিও দেখি যে বাইরের সাথে ভিতরের কোনো মিল নেই, তো এগুলা হলো ক্লিক বেট। ভিতরে দেখছি যে আছে একটা জিনিস, কিন্তু বাইরে কিন্তু অন্য জিনিস। আশা করি আমি বুঝাতে পেরেছি ক্লিক বেটটা কি।
ধরেন আপনি দেখতে চাচ্ছেন যে এই, বাংলাদেশি ঐতিহ্যবাহী জিনিস, কিন্তু বাইরে আছে এটা, কিন্তু ভিতরে গিয়ে দেখলেন তার নিজের বাসার জিনিসগুলা দেখাচ্ছে। এটা হলো ক্লিক বেট। উপরে ছবি দিছে হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী জিনিসের, কিন্তু ক্লিক করলে দেখা যাচ্ছে যে তার এই বাসার আউটলাইন দেখাচ্ছে, আর বলতেছে এটাই হলো এই, বাংলাদেশের ঐতিহ্যবাহী জায়গা, আমার নিজের বাসা। এটা হলো আপনার ক্লিক বেট। আর টেক্সটেও লিখেছে এরকম, এটা হলো ক্লিক বেট। তো কিছু ব্যবসায়ী কৌশলটি হোয়াইট হ্যাট পদ্ধতির সাথে প্রচেষ্টা এবং মনোযোগ দিয়ে ব্যবহার করে, এবং তাদের জন্য বেশি কাজ করে, এবং যেখানে হোয়াইট হ্যাট ধূসর হেড ভুল পথে যায় এবং তা পুরোপুরি এটির জন্য নির্ভর করেন। কিছু কিছু ব্যবসা কিন্তু আপনার এই গ্রে হেড দিয়ে কিন্তু চলছে, কিন্তু আসলে এটা ঠিক না। আশা করি বোঝাতে পেরেছি। তারপরে হলো আমি একটা উদাহরণ দিয়েছি ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড এবং ব্ল্যাক হেডের মধ্যে পার্থক্য। একটা হলো দু- এ, আমি যেগুলো বলেছি আর কি, এটাই আর কি পার্থক্য দিয়ে বুঝিয়েছি যে এই ব্ল্যাক হেড আর হোয়াইট হেডের মধ্যে পার্থক্য কি। যেমন ডোরওয়ে পেজেস, যে পেজগুলো অনেকগুলো আছে, আর কোয়ালিটি কন্টেন্ট, আপনার কন্টেন্ট কোয়ালিটিফুল হবে। হিডেন টেক্সট একটা থাকবে, একটা টাইলস বা মেটা ডাটা, যেটা আমি বলেছি মেটা ডাটার মধ্যে আপনার কিওয়ার্ড গুলা থাকবে, আর টাইলস গুলা থাকবে। একটা কিওয়ার্ড স্টাফিং, যত কিওয়ার্ড ঢোকানো যায় এ করবে। আর একটা হলো কোয়ালিটি ইনবাউন্ড লিঙ্কস, কোয়ালিটি ইনবাউন্ড লিঙ্কস। একটু একটু পরে হলো স্নিকি রিডাইরেক্ট। স্নিকি রিডাইরেক্ট বলতে আপনি একটা ওয়েবসাইটে গেলেন, আপনি এখনো দেখতে পারবেন কিছু কিছু, আপনি এই ক্র্যাক ওয়েবসাইটে যদি যান, ক্র্যাক ওয়েবসাইট বলা আসলে ঠিক না, ওখানে গেলে আপনি ঢুকতে গেলেই পপ আপ হয়ে যাচ্ছে, পপ আপ কিছু উইন্ডো দেখা যাচ্ছে, পপ আপ উইন্ডোতে আপনাকে অন্য ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। সেটা হলো স্নিকি রিডাইরেক্ট। এটাও কিন্তু আপনার ব্ল্যাক হ্যাট এসইওর একটা উদাহরণ। আর লিঙ্ক বেটিং, লিঙ্ক বেটিং হলো আপনার হোয়াইট হ্যাট এসইও এর মধ্যেই পড়ে। লিঙ্ক বেটিং হলো আপনাকে বলতেছে আপনি এখানে আসলে অনেক কিছু পাবেন। এটা হলো লিঙ্ক বেটিং। এখানে আসলে এখানে অনেক কিছু পাবেন, থাকতেও পারে এবং থাকবেও। এটা হলো লিঙ্ক বেটিং। ধরেন আপনি এই আপনি একটা মাউস কিনতে চাচ্ছেন, তো মাউস সম্পর্কে আপনাকে একটা অ্যাডভার্টাইজ দিল যে এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব কোয়ালিটি ফুল মাউস পাবেন। তো লিঙ্কে ক্লিক করে আপনি মাউসটা পেলেন। তো এটা হলো লিঙ্ক বেটিং। তো লিঙ্ক বেটিং আপনার হোয়াইট হ্যাট এসইও তে করা যায় এবং এটা লিগাল। তারপর হলো ক্লোকিং। ক্লোকিং মানে হলো আপনার আইপিটা, আমরা যে ভিপিএন ইউজ করি, এটাও কিন্তু একরকম ক্লোকিং। তো নিজের আইপিটা হাইড করে, বা নিজের এই জায়গাটা আর কি হাইড করে, নিজের ওয়েবসাইট হাইড করে আর কি কাজ করা, বা নিজের আসল উদ্দেশ্যটা কাজ করে হাইড করে আর কি কাজ করা, এটা হলো আপনার ক্লোকিং বলা হয়। আর ইউজ স্কেপটিক্যাল বা মার্কআপ, মানে আপনি যেটা আর কি বোঝাতে চাচ্ছেন, যেটা আপনার কন্টেন্ট, সেটা আর কি বিষয়টা বুঝায় দেওয়া হলো মার্কআপ। আর হলো আর্টিকেল স্পিনিং স্পিনিং, যে আপনি আর্টিকেলের মধ্যে আমি যেটা বললাম স্পিনিং আর কি, মানে আর্টিকেলের মধ্যে আপনি সবকিছু দিয়ে দিলেন। আর্টিকেলের মধ্যে প্রতিটা জায়গায় আর কি আপনি একটা একটা করে লিঙ্ক বসিয়ে দিলেন, যে দুইটা দুইটা জায়গায় একটা করে লিঙ্ক বসানো আছে। অনেক ধরনের আর্টিকেলের মধ্যেই দেওয়া আছে যে ইউ ওয়ান্ট টু টেক মাই সার্ভিস, গো ইন দেয়ার। আসলে আপনি ওই সার্ভিস আসলে চান না, কিন্তু এখানে দিয়ে রেখেছে। এটা কিন্তু আপনার ব্ল্যাক হ্যাটের মধ্যে পড়ে। আর হলো সাইট অপটিমাইজেশন, এটা আপনার হোয়াইট হ্যাটের মধ্যে পড়ে, আপনার সাইটটাকে অপটিমাইজ করা। এটা হলো লিঙ্ক ফার্মস, লিঙ্ক হুইলস অর লিঙ্ক নেটওয়ার্কস। আপনি যত লিঙ্ক করবেন আপনার ওয়েবসাইটটাকে, আমি আগেও বলেছি, যত ব্যাক লিঙ্ক করবেন, যত লিঙ্ক করবেন, সবই ব্যাক ইয়ের মধ্যে থাকবে,
কারণ এই আগেও বলেছি, যত ওই কিন্তু ক্রল করে, ওয়েবসাইট কিন্তু ক্রল করে, প্রতিটা ওয়েবসাইট কিন্তু ক্রল করে গুগল, সেই বাম থেকে ডান পর্যন্ত, শেষ পর্যন্ত, বাম থেকে শেষ পর্যন্ত ক্রল করে। আপনি গুগলে সার্চ দিলেও পাবেন। তো ও যখন দেখবে যে লিঙ্ক হচ্ছে, একটা লিঙ্ক ফার্মস হচ্ছে, লিঙ্ক উইল হচ্ছে, মানে সব জায়গা থেকে লিঙ্ক হচ্ছে, ওই ও কিন্তু ওভাবে করে কিন্তু যাবে, এভাবেই কিন্তু আপনার এসইওটা হয়। তো আপনি, আমরা হোয়াইট ইসে কিভাবে করছি, কিওয়ার্ড রিসার্চ, আমরা সামনে গুগলে যখন ক্লাস করব কিওয়ার্ড রিসার্চ করব এবং ইফেক্টিভ কিওয়ার্ড ইউজ। যেমন ধরেন আমরা একটা মনিটরের একটা ওয়েবসাইট বানাবো। তো মনিটরের ওয়েবসাইট যদি আমরা বানাই, মনিটর আসলে কি কি আছে আমরা ইউজ করলাম, বেস্ট মনিটর, বেস্ট মনিটর এনবিডি, তারপরে ইউজ করলাম এই আমাদের সাইজটা দিলাম, এত ইঞ্চি সাইজ মনিটর, বা এত পিক্সেল সাইজ মনিটর, এত ইঞ্চি সাইজ মনিটর, এরকম 5টা কিওয়ার্ড দিয়ে আমি যদি দেই, সে এইগুলা সাইজ ছাড়া আর দিবে না। এবং আমাদের যে ওই ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের নাম দিলাম প্রতিটার মধ্যে। তো কেউ যদি এইগুলা কিওয়ার্ড ইউজ করে, যেমন মনে করেন এই দারাজ.কম, আমি যদি লিখি এই মনিটর ইন দারাজ.কম, আপনি দেখবেন মনিটরিং.দারাজ.কম আসবে। আমি লাগলে একটু করে দেখিয়ে দিব। তো বেস্ট মনিটরিং.দারাজ.কম দিলে দেখবেন অন্যরকম সার্চ আসবে। তো যেভাবে আসবে আর কি, সেভাবে আর কি আপনার কিওয়ার্ড রিসার্চের জন্য এবং ইফেক্টিভ কিওয়ার্ড ইউজ করার জন্য কিন্তু আমাদের ইজিলি কিন্তু র্যাঙ্ক আপ হয়, আমাদের কিন্তু ব্যাকলিঙ্ক লাগে না। কিন্তু নতুন ওয়েবসাইটের জন্য যারা আর কি দ্রুত র্যাঙ্ক আপ করতে চায়, তারা কিন্তু ব্যাকলিঙ্ক ইউজ করতে পারে। তারপরটা হলো নেগেটিভ হ্যাট এসিও। তো নেগেটিভ হ্যাট এসিওটা কি? নেগেটিভ হ্যাট এসইও হলো, আমি একটু আগে বললাম, নেগেটিভ হ্যাট এসইও আপনার গুগল দ্বারা এটা আসলে ব্যান না, আপনি ইউজ করতে পারেন, কিন্তু এটা ইউজ করা ঠিক না। নেগেটিভ হ্যাট এসইও হলো এটা ক্ষতিকর প্রক্রিয়া, যেখানে প্রতিযোগীরা অন্য ওয়েবসাইটের র্যাঙ্কিং নষ্ট করার জন্য অবৈধ বা অনৈতিক কৌশলগুলো ব্যবহার করে। এটি মূলত আপনার সাইটের উপর সরাসরি আক্রমণ করে, এবং যার ফলে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের চোখে আপনার বিশ্বাসযোগ্যতা কমে যায় এবং র্যাঙ্কিং কমে যায়। আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। তো এসিওটা আমরা কি জন্য করছি? একজন এই খুবই দক্ষ এসিও টিচার বলেছিলেন যে একটা লাশ গুম করতে চাও, তার গুগলের সেকেন্ড পেজে রেখে দাও, তুই সেই লাশ কখনো খুঁজে পাওয়া যাবে না। তো এই কথাটা কি জন্য বলা হয়েছিল? কারণ বেশিরভাগই মানুষ গুগলের দ্বিতীয় পেজে যেতে চায় না। বেশিরভাগই দেখা যায় সবাই কিন্তু গুগলের ফার্স্ট পেজেই কিন্তু সব সার্চ দিয়ে রাখে। তো আমার যদি একজন প্রতিযোগী থাকে, তাকে আমি চাই যে তাকে শেষ করতে হবে বা তার এই প্রতিযোগিতা নষ্ট করতে হবে, এক হলো আমার নিজেকে উপরে উঠতে হবে, নয়তো আমার প্রতিযোগিতাকে নিচে নামাতে হবে। তো এই জন্য নেগেটিভ হ্যাট এসইও ব্যবহার হয়। তো নেগেটিভ হ্যাট এসইও ওরকম কোথাও শেখানো হয় নাকি জানি না, এবং এটা আসলে ইনলিগাল না, গুগল দ্বারা ইনলিগাল না, কিন্তু কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে আর কি এর বিরুদ্ধে নিতে পারে, কিন্তু ইনলিগাল না। তো নেগেটিভ এসইওর কিছু কিছু সাধারণ কৌশল আছে, সেটা হলো স্প্যাম ব্যাকলিঙ্ক তৈরি করা। তো আপনার প্রতিযোগীর ওয়েবসাইটে যদি নিম্নমানের বা অবাঞ্ছিত ওয়েবসাইট থেকে বিপুল পরিমাণে ব্যাকলিঙ্ক তৈরি করতে পারে, এটি গুগলকে ইঙ্গিত দিতে পারে যে আপনার ওয়েবসাইটটি স্প্যামিং বা কম মানের। তো আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি নিয়ে নিতে পারেন, নিয়ে আপনি নিজে ব্যাকলিঙ্ক করতে পারেন। বিষয়টা হলো এরকম যে আপনি তার ওয়েবসাইটটা নিলেন, ওয়েবসাইটটা নিয়ে অন্য জায়গায় গিয়ে ব্যাকলিঙ্ক তৈরি করলেন। এটা হলো একটা নেগেটিভ হ্যাট এসইও। আপনিও গুগলকে বুঝিয়ে দিলেন যে সে ব্যাকলিঙ্ক করছে, কিন্তু সে আসলে জানে না। তারপর কন্টেন্ট স্ক্রিপ্টিং, ব্যাকলিঙ্ক কি? আমরা কিন্তু একটা ব্যাকলিঙ্ক কিন্তু শিখেছি, সেটা হলো আপনার পিন্টারেস্টে।
পিন্টারেস্টে কিন্তু আমরা একদম ছোটখাটো ব্যাকলিঙ্ক কিন্তু করেছি। আমরা একটা পিন বানিয়েছি, পিনে কিন্তু ক্লিক করলে অন্য ওয়েবসাইটে চলে যায়। এটা হলো একটা ব্যাকলিঙ্কের উদাহরণ। আমরা যদি, আমি এখান থেকে যদি, যেহেতু ব্যাকলিঙ্ক একজন জিজ্ঞেস করলো, আমি এখান থেকে চলে যাই। আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না? তো একটা আর্টিকেল দিই। তো এখানে ধরেন এই যে এইগুলো যে দেখছেন, মোর দেন 4000 কিল ইন, এগুলো আসলে দেখানো ঠিক না। ধরেন এখানে দেখুন, এই যে এগুলো যে আছে, এগুলো এগুলো কি এই পেজের? এগুলো এই পেজের না। তো এই পেজের না, এখানে ক্লিক করলে দেখুন অন্য ইসে চলে যাচ্ছে, তো এগুলাকে বলে ব্ল্যাক লিঙ্ক। এই পেজের না, অন্য পেজে চলে যাচ্ছে, এগুলো হলো ব্যাক লিঙ্ক। তো আমরা নেক্সট টপিকে, আগের টপিকে যাই। তৌফিক, আশা করি বুঝতে পেরেছেন যে ব্যাকলিংকটা কি। তো আমরা যখন ব্যাকলিংক তৈরি করব, কংক্রিট স্ক্রিপিং ওই জেনেছিলাম, যে ব্যাকলিংক তৈরি করে আমরা করবো, তারপর কংক্রিট স্ক্রিপ্টিং। প্রতিযোগীরা আপনার ওয়েবসাইটের কংক্রিট কপি বা ওয়েবসাইট পোস্ট করতে পারে, যা আপনার মূল কংক্রিট বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে এবং আপনার ওয়েবসাইটটাকে প্যারালাইজ করে দিতে পারে। তো এক্সএসএস একটা স্ক্রিপ্টিং আছে, সেটা আমি একটু আগেও বলেছিলাম যে আমরা এটা করব না। এটা এটা সম্পর্কে বেশি কিছু বলবো না। তো সেটা হলো, কিছু কিছু ম্যালিসিয়াস কোড আছে। আপনি ওয়েবসাইটে গিয়ে কারো কমেন্টে, যে যে যেসব ফেসবুক টাইপের কিছু কিছু আছে আর কি, আপনি ওয়েবসাইটে গিয়ে দেখবেন যেখানে আর কি কমেন্ট করা যায়। তো এরকম কমেন্ট করা যাওয়া ওয়েবসাইটে আপনি কিছু কিছু কোড আর কি ইনজেক্ট করে দিতে পারেন। তো কোডগুলা, ওগুলা নিয়ে বেশি কিছু বলবো না। তো ওইখানে আপনি যদি কোডগুলা লিখে দেন, তো দেখা যাবে যে ওদের ওয়েবসাইটটা নষ্ট হয়ে যেতে পারে। তো এইগুলা আর কি আপনার কন্টেক্ট স্ক্রিপ্টিং বলে, এক্সএসএস বলে, কন্টেক্ট স্ক্রিপ্টিং এক্সএসএস অ্যাটাক বলে আর কি। এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না। তো হ্যাকিং আক্রমণ, তো কিছু কিছু ক্ষেত্রে হ্যাকাররা আপনার সাইটে প্রবেশ করে ক্ষতিকারক কোড ইনজেক্ট করতে পারে, যা গুগলের সাইটে অবিশ্বস্ত হিসাবে উপস্থাপন করতে পারে। তো একটা হলো এক্সএসএস অ্যাটাক, এটা একটা আছে। আর একটা হলো নর্মাল হ্যাকিং অ্যাটাক। আপনার ওয়েবসাইটে ঢুকে হ্যাক করে নিতে পারে এবং বুঝিয়ে দিতে পারে যে কিছু কিছু, আপনার মনে করেন আপনার আপনার হ্যাকিং করে ওই ওয়েবসাইটের ছবি চেঞ্জ করে দিল, ছবি চেঞ্জ করে অন্য একটা, এমন একটা ছবি দিল যেটা ওই ঠিক না, ওটা বললাম না আর কি। তো ওখানকার যে ট্রেন্ডে আছে সেটার বিরোধী। তো এরকম কোনো যদি কিছু দেয়, তাহলে ওইটা আপনার গুগলকে বুঝিয়ে দিবে এটা আসলে ঠিক না, এটা ইয়ে করে দিবে। এগুলো আমি বলতে চাচ্ছি না ভিডিওতে। তো মিথ্যা রিভিউ বা রেটিং প্রদান, তো আপনার সম্পর্কে যদি কেউ মিথ্যা রেটিং দেয় বা মিথ্যা রিভিউ দেয়, তাহলে কিন্তু আপনারটা অবশ্যই র্যাঙ্ক ডাউন করবে। আশা করি আমি বুঝাতে পেরেছি যে এগুলো সম্পর্কে, বুঝাতে পেরেছি মিথ্যা রিভিউ আর রেটিং প্রদান এটা সম্পর্কে সবাই বুঝে। এটা গেল আমার ইথিক্যালি 4 টাইপের যে এসইও আছে, এটা সম্পর্কে আমি বুঝাতে পারলাম। এরপরে হলো অন পেজ এসইও। অন পেজ এসইও মানেই বুঝছি যে আমার যেটা পেজের মধ্যে করছি, ওটা হলো আপনার নর্মাল ইথিক্যালি হলো এসইও 4 প্রকার। আর আদার্স টাইপের যে টাইপ গুলো আছে সেগুলো আমি বলবো। এখন হলো আমরা এসইও, এসইও যে করব, এসইও কিভাবে করছি সেটার উপর কিন্তু আপনার
কয়েক ধরনের টাইপ আছে, মানে এসিও যখন আমি টাইপ করব সেগুলো কি কি ধরনের করব। একটা হলো অন পেজ এসিও, যে আমার যে পেজ আছে পেজের মধ্যে আমি লিখবো, মেটা যে ট্যাগ আছে ট্যাগের মধ্যে আমি এই কিওয়ার্ড গুলা লিখবো, সেটা হলো অন পেজ এসিও। তো অন পেজ এসিও হলো আপনার ওয়েবসাইটের ভিতরে এমন কার্যকলাপ বা সরাসরি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট এবং স্ট্রাকচার নিয়ে কাজ করে, যাতে সার্চ ইঞ্জিন গুলো আপনার ওয়েবসাইটে আরো সহজে এবং র্যাঙ্কিং এর উন্নতি ঘটে। তো আমরা যখন এসিও করি, এসিওর উপরের দিকে কিন্তু আমরা ওই কিওয়ার্ড গুলা লিখে দিই। তো যখন ক্রলিং করে, উপর থেকে ক্রলিং করে আসবে, তো আপনার কিওয়ার্ড গুলা সে যদি উপরের দিকে পেয়ে যায়, তাহলে কিন্তু তার পড়তে ইজি হয় পুরা পেজের কন্টেন্ট গুলো। তো এটা হলো আপনার অন পেজ এসিও। তো এখানের মধ্যে কি কি আছে: কিওয়ার্ড অপটিমাইজেশন, সঠিক কিওয়ার্ড নির্বাচন এবং সেগুলো প্রাসঙ্গিক পৃষ্ঠায় ব্যবহার করা, যেমন শিরোনাম, মেটা ডিসক্রিপশন এবং বিষয়বস্তু, যেটা আমি প্রথমেই বললাম কিওয়ার্ড অপটিমাইজেশন। আমরা কিওয়ার্ড অলওয়েজ 5টা বা 6টা এর বেশি ইউজ করব না, 10টা ওরকম যাব না। যত কম কিওয়ার্ড ইউজ করব তত বেশি ভালো। মেটা ডিসক্রিপশন যেটা আছে, মেটা ডিসক্রিপশন আমরা খুবই ভালো মতো দেওয়ার চেষ্টা করব, এবং যে শিরোনাম আছে মেটার মধ্যে এটা শিরোনাম আছে, সেই শিরোনামটা আমরা ভালো মতো দিব, সে যাতে আমার পেজের মধ্যে হেডারটা ভালো মতো পড়তে পারে, মেটা ডিসক্রিপশনের মধ্যে আমার কিওয়ার্ডটা আছে সেটা ভালো মতো পড়তে পারে। তারপর হলো উচ্চমানের কন্টেন্ট তৈরি। তো এমন কন্টেন্ট তৈরি করব যা ব্যবহারকারীরা সমস্যার সমাধান করে এবং তাদের সাথে সম্পর্কিত। তো এমন কন্টেন্ট তৈরি করা যা ব্যবহারকারীদের সমস্যা সমাধান তৈরি করে, তো এমন কন্টেন্ট আমি তৈরি করব যেগুলো আমার যে ব্যবহারকারীর সমাধান আছে সেগুলো সমাধান তৈরি করে এবং তাদের সম্পর্কিত সম্পর্কিত সমাধান তৈরি করে। যেমন ধরেন এই সাবান, একটা উদাহরণ মাথায় আসলো। সাবানের কাজ কি? আমাদের ময়লা ময়লা পরিষ্কার করা। এটা প্রবলেম আর এটা সমাধান। তো এরকম যদি ওয়েবসাইট বানাই, এই প্রবলেম আর সমাধান। যেমন আরেকটা উদাহরণ দেই, যেমন ধরেন আপনার ওই বিউটি ওয়েবসাইট আছে। তো বিউটি ওয়েবসাইট যেগুলো আছে, এটা আপনার মেয়েদের যেগুলো সমস্যা আছে সেটা সমাধান। তো এরকম উন্নত মানের কন্টেন্ট তৈরি করব এবং তারা যে একটা সমস্যা তৈরি করেছে সেটা সমাধান করে দিবে। ইমেজ অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন, ইমেজ ফাইলের নাম, অল ট্যাগ, ক্যাপশন অপটিমাইজড করা, যাতে ইমেজ ফাইলগুলো সঠিকভাবে বুঝতে পারে। তো আমরা যখন ইমেজ ফাইল লিখবো, তো ইমেজ ফাইলের মধ্যে জাস্ট ইমেজ, যখন আমরা একটা ইমেজ বানাই বা ইমেজ আর কি নেই, তো ইমেজের নামটা জাস্ট র্যান্ডম রাখবো না। ইমেজ আসলে কি লিখবো, ইমেজের ট্যাগটা, ইমেজের মধ্যে ডিসক্রিপশনে গিয়ে ইমেজের ট্যাগটা সুন্দর মতো লিখবো, ইমেজের ডেট দিব, ইমেজের টাইটেল দিব, ইমেজের যা যা জিনিস আছে সেগুলো দিব, যাতে যখন আমাদের এসইওটা করে, বা যখন আমাদের এই ওয়েবসাইটে ক্রল করে, সে যাতে ডিটেলসটা যখন ধরে, যাতে সে ওই ইমেজ সম্পর্কে সবকিছু পড়তে পারে। এটা মনে রাখবো, যখন আমরা ওই ক্রল করে তখন কিন্তু ইমেজটা প্রথমে দেখে না, ও কিন্তু ইমেজের ডিটেলস আগে দেখে। তো ইমেজের ডিটেলসে যদি আমরা ইজিলি ইমেজ সম্পর্কে সম্পূর্ণ কিছু লিখে দিতে পারি, তাহলে তাহলে কিন্তু ওই ও কিন্তু শুধুমাত্র আমাদের ইমেজটা পড়তে পারবে। ইমেজটা পড়তে পারলে ও আমাদের যখন সার্চে ইঞ্জিনে যখন কেউ কিওয়ার্ডটা প্রেস করবে, এটা কিন্তু দিবে। তারপর হলো ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিংটা আমি আগেও বলেছি, আমাদের ভিতরে পেজের মধ্যে কিন্তু লিঙ্ক স্থাপন করা। যখন আমরা একটা বড় একটা পেজ বানাবো, আমি তো ওয়েবসাইটের কাজ নিয়ে আপনাদের কোনো লাস্টের দিকে একটা কোর্স আছে, তো সেটা হলো ওই ওয়েবসাইটে একটা বড় একটা ওয়েবসাইটে পোর্শন টু পোর্শন, একটা সেকশন টু সেকশন যখন আমরা যাব, তো একটা সেকশনের সাথে আরেকটা সেকশন যদি আমি লিঙ্ক আপ করে দিই, সে ইজিলি প্রথম সেকশন থেকে থার্ড সেকশনে ইজিলি যেতে পারে। একটা ধরেন, আমার এখন কোনো ওয়েবসাইট মাথায় আসছে না, ধরেন ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট যদি এরকম হতো যে ইজিলি আমার প্রথম সেকশনে ক্লিক করতেই আমার সেই পেজেই থার্ড সেকশনে চলে যাচ্ছে, এবং থার্ড সেকশনে ক্লিক করলেই ফোর্থ সেকশনে চলে যাচ্ছে, তাহলে দেখা যেত কি
আমার ইজিলি ওই ওয়েবসাইটটা ঘোরা ইজি হতো। কিন্তু এখন আমরা ওয়েবসাইটে গিয়ে দেখি জাস্ট একটা পেজ থেকে অন্য পেজে যাচ্ছে। কিন্তু এক পেজের মধ্যে যদি ইজিলি থাকতো তাহলে আর কি ইজি হতো, মানে এক পেজের মধ্যে সব যদি হতো। এখনকার যেগুলা পেজ আছে বেশিরভাগই কিন্তু ওই ফ্রন্ট পেজের উপর করে, এখনকার বড় বড় পেজ যেগুলো আছে। আর বিভিন্ন পেজ যদি করি তাহলে অবশ্যই এভাবে করে পেজ করব যাতে ইজিলি বিভিন্ন পৃষ্ঠার মধ্যে সুন্দর মতো লিঙ্ক গুলো স্থাপন করব, যাতে সে ভালো মতো পেজ গুলো পায়। এবড়ো থেবড়ো করে পেজ না করে সুন্দর মতো এই একটা মেনু বার ইউজ করবো, মেনু বারের মধ্যে সুন্দর মতো সবগুলা প্লেসমেন্ট করব, যাতে যখন ক্রলিং করে সে যাতে ভালো মতো পেজ গুলো নিতে পারে। এটা হলো গেল অন পেজ এসিও। তারপর হলো অফ পেজ এসিও। এটাও মানে নামেই বুঝতে পারছি অফ পেজ এসিও কি হতে পারে। অফ পেজ এসিও হলো আপনার ওয়েবসাইটের বাইরে এমন কার্যকলাপ যা আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং উন্নত করতে পারে। সেটা হলো যে আমরা তো অন পেজের মধ্যে সব করলাম, এখন বাইরে থেকে আমরা কি কি করতে পারি যেটা আমার পেজের উন্নতি করতে পারে। তো পেজ থেকে আমি আগেও বলেছি ব্যাকলিঙ্ক বিল্ড করা। আমরা ব্যাকলিঙ্ক করে কিন্তু পেজ করতে পারি, বেশি বেশি ব্যাকলিঙ্ক করব না। একটা মনে করেন আমরা একটা ওয়েবসাইট বানালাম, একটা ফেসবুক পেজ বানালাম, তো আমরা যাতে এই ফেসবুক পেজ দিয়ে আমাদের ওয়েবসাইটে লিংক করতে পারি সেরকম। ও এখানে তো লেখাই আছে দ্বিতীয়টা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা করতে পারি। তো এটা কিন্তু একটা ব্যাক লিঙ্ক করা। তারপর একটা আর্টিকেল লিখলাম, একটা আর্টিকেল লিখে আমার পেজকে যাতে আমার পেজের কাছে যেতে পারি। তো এটাও কিন্তু আমার পেজের মধ্যে করছি না, এটা কিন্তু পেজের বাইরে করছি। এটা কিন্তু অফ পেজ এসইও হলো। একটা আর্টিকেল লিখলাম আমার এই পেজ সম্পর্কে, একটা আর্টিকেল লিখলাম, একটা আর্টিকেল লিখে এই পেজের মধ্যে আমার পেজ সম্পর্কে লিখলাম যে আপনি আমার এই পেজ, আমার এই সার্ভিসটা নিতে গেলে আপনার এই পেজে যাওয়া লাগে। ধরেন আমার সার্ভিস হলো ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস, ডিজিটাল মার্কেটিং এ পি ইন্টারেস্টের কাজ আমি করি। তো পি ইন্টারেস্টের কাজের জন্য আমি এইগুলো এগুলা কাজ করি। তো এই জন্য আমি একটা ওয়েবসাইট বানিয়েছি। আপনার যদি আমার এই গিগ গুলা ভালো লেগে থাকে আপনি আমার ওয়েবসাইট থেকে বা আমার গিগ থেকে নিতে পারেন। তো আমি এরকম একটা ওয়েবসাইট বানালাম, ওয়েবসাইট বানিয়ে আমি একটা আর্টিকেল দিলাম। এটা আমি যে কোনো জায়গায় দিতে পারি, সামনে যখন একটা ব্যাক লিঙ্কের ক্লাস করাবো আমি ডিটেলস বুঝাবো, তো ওইখানে দিতে পারি। দেওয়ার পরে কেউ যদি ওই ব্যাক লিঙ্কে ক্লিক করে সে কিন্তু ইজিলি আমার পিন্টারেস্টের গিগে কিন্তু যেতে পারবে। আশা করি বুঝাতে পেরেছি। তারপরে হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। একইভাবে ফেসবুকে আমি একটা এই পেজ করলাম, ফেসবুকে পেজ করে এখানে আমি বুঝালাম যে আমার এই কিভাবে আমার এই ফাইবারের মার্কেটিং হোক বা আমার একটা ইয়ে হোক বিজনেস হোক সেটা আমি কিভাবে বাড়াতে পারি। আমি বুঝতে পেরেছি। ধরেন আমার একটা দোকান আছে, একটা কম্পিউটারের দোকান আছে। তো কম্পিউটারের দোকান শুধু অফলাইনে আছে, অনলাইনে নেই। তো আমি চাচ্ছি আমার এই সেলটা যাতে অনলাইনের দোকানও মানুষ পাক। তো এই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে আমার একটা অনলাইনের প্রেজেন্স আমি তৈরি করলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে। তারপরে আমি ওই একইভাবে এই ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলাম, আমার এই সম্পর্কে আমি একটা লিখলাম। তারপরে একই রকম গেস্ট ব্লগিং করলাম। গেস্ট ব্লগিং হলো অন্যান্য ওয়েবসাইটে গেস্ট ব্লগিং লিখে ব্যাকলিঙ্ক তৈরি করা। ধরেন বিবিসি ওয়েবসাইটের সাথে আমি সংযুক্ত হলাম, বিবিসি ওয়েবসাইটকে বললাম যে আমি আপনাকে পার ইয়ার আমি একটা টাকা দিব, আপনি আমার এই এই বিজনেস সম্পর্কে একটা আর্টিকেল লিখে দিবেন। তারপরে সে আপনার এই সম্পর্কে একটা অ্যাডভার্টাইজ করে দিবে। এটা হলো গেস্ট ব্লগিং। ইনফ্লুয়েন্সিং মার্কেটিং, ইনফ্লুয়েন্সিং মার্কেটিং সম্পর্কে সবাই জানি যে কাউকে পেড করা যাতে আপনার সব আপনাকে নিয়ে কেউ আর কি লেখে, সেটা হলো অফ পেজ এসইওর মধ্যেই পড়ে। আশা করি বোঝাতে পেরেছি যেগুলো আমি বোঝাতে চেয়েছি। ব্যাকলিক বিল্ডিং, যে আপনি যে ওয়েবসাইটটি বানিয়েছেন সেটা কিভাবে ব্যাক ব্যাকলিঙ্ক বিল্ডিং করবেন নিজের ওয়েবসাইটটাকে, বিভিন্ন জায়গায় একটা আর্টিকেল লিখে ওটাকে লিঙ্ক করে দিবেন, এটা হলো ব্যাকলিক বিল্ডিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, নিজের পেজ ক্রিয়েট করে একইভাবে ব্যাকলিঙ্ক করে দিবেন, ওটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। গেস্ট ব্লগিং, ওই একইভাবে একটা আর্টিকেল লিখবেন জাস্ট একটা বড় একটা সাইটে,
এটা হলো আপনার গেস্ট ব্লগিং। ইনফ্লুয়েন্স মার্কেটিং, কোনো একজন অলরেডি ইনফ্লুয়েন্সার আছে যার অনেক বেশি ফলোয়ার আছে, তাদেরকে দিয়ে নিজের ওয়েবসাইটটাকে উপরে দিবেন, সেটা একটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ধরেন যদি আপনি তারপরও যদি না বোঝেন, একটা উদাহরণ দেই, যেমন দারাজ। দারাজ অন সাইট অন পেজ এসইও করেছে, অফ পেজ এসইও করেছে। অন পেজ এসইও কি এরকম করেছে, আপনি ধরেন অন পেজ এসইও নিজেদের ভিতরে এগুলো করেছে, কিন্তু অফ পেজ কি কি করেছে, ব্যাকলিং বিল করেছে। আপনি অফ পেজ এই এই দারাজ সম্পর্কে যদি কোনো আর্টিকেল দেখেন, অনেক ধরনের আর্টিকেলই কিন্তু পাবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওদের আলাদা একটা পেজ আছে, পেজ সম্পর্কে এখানে যাবতীয় ধরনের কন্টেন্ট কিন্তু প্রতিদিনই শেয়ার করে। গেস্ট ব্লগিং, ওদের সম্পর্কে অনেক ধরনের পোস্ট কিন্তু আপনি পাবেন। ইনফ্লুয়েন্স মার্কেটিং, ওরা কিন্তু অনেক ধরনের লোক নিয়ে ওরা কিন্তু কাজ করে, অনেক ধরনের তারকা নিয়ে কাজ করে, অনেক ধরনের ইনফ্লুয়েন্সার নিয়ে ওরা কিন্তু কাজ করে। আশা করি অফ পেজ এসইওটা কি এবং কি কি দিয়ে কাজ করে এটা আমি খুব ভালো মতো বুঝাতে পেরেছি। তো টেকনিক্যাল এসইও হলো ওয়েবসাইটের টেকনিক্যাল দিকগুলো উন্নতি করা, যে সার্চ ইঞ্জিন গুলো সহজে এবং কার্যকরভাবে আপনার সাইটে স্ক্রল করতে পারে এবং ইন্ডেক্স করতে পারে। তো আমি যেটা বলছিলাম যে টেকনিক্যাল এসইও গুলো কিন্তু আপনার মনে হয় যে অনেকটা ওই ব্ল্যাক হেডের মতো, কিন্তু ব্ল্যাক হেডের মতো কিন্তু না। টেকনিক্যাল এসইও কিন্তু একটু টেকনিক্যাল টাইপের, আসলে নামটা দেখেই বোঝা যাচ্ছে। তো কিন্তু ব্ল্যাক হেড না। তো এর মধ্যে কি কি আছে, ওয়েবসাইট গুলো লোড টাইম কমানো, যাতে ব্ল্যাক হেড এই ব্যবহারকারীরা সাইটটি দেখতে পারে। তো এর মধ্যে আমরা কিছু কিছু ওই কোড ইউজ করি যাতে আপনার, এর মধ্যে জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করি যাতে আপনার টেকনিক্যাল এসইও গুলা, জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করি যাতে আপনার লোড টাইমটা কমে যায়। কম কিছু বলে করা আর কি একটু কষ্টকর। তো তারপর হলো মোবাইল ফ্রেন্ডলিনেস, আপনার সাইটটি মোবাইল ডিভাইস গুলো সুযোগে কাজ করে তা নিশ্চিত করা। তো যখন আমরা সিএসএস ইউজ করি, সিএসএস এ কিছু কিছু অপশন আছে যেগুলো দিয়ে আপনার ডিভাইস গুলোকে সুসংহতভাবে কাজ করা যায়। তারপর হলো এসএমএস সার্টিফিকেট, এসএলএস সার্টিফিকেট ব্যবহার করা। তো এসএলএস সার্টিফিকেট হলো কোনো একটা সাইটকে মানে বোঝানো যে আপনার এটা সম্পূর্ণ সুরক্ষিত। এসএলএস এসএলএস সার্টিফিকেট দিয়ে আপনি এসটিটিপিএস এটা করতে পারবেন। কিছু কিছু ওয়েবসাইট আছে, আপনি যখন ঢুকবেন ওইখানে দেওয়া আছে, মানে একটা লাল দাগ দিয়ে দেয় যে ইট ইজ নট সিকিউর, কারণ তাদের কাছে এসএসএল সার্টিফিকেট নেই। তো এসএসএল সার্টিফিকেট নেওয়ার জন্য আপনার একটা ইয়ে করা লাগবে, অনেকে চলে যাচ্ছে। আপনার একটা আবেদন করা লাগবে, তারপরে আপনি একটা এসএসএল সার্টিফিকেট পাবেন। ওয়ার্ডপ্রেসে একটা ইনস্টল দিলেই কিন্তু করতে পারে। তারপরে হলো সাইট ম্যাপ এবং রোবোটিং টিএক্সটি ফাইল। তো আমি যেটা বললাম যে সাইট ম্যাপ এবং রোবোটিক টিএক্সটি ফাইল এগুলো ইউজ করে আপনি আর কি করতে পারবেন, টেকনিক্যাল এসইও। তারপরে হলো আপনার লোকাল এসইও। লোকাল এসইও আপনি দিয়ে বোঝা যাচ্ছে যে লোকাল এসইওটা কি। লোকাল এসইও হলো যা ব্যবসা ব্যবসায়ীকে স্থায়ী ইঞ্জিন সার্চ ইঞ্জিন ফলাফলে উন্নত করে এবং সহায়তা করে। এটি বিশেষতভাবে গুরুত্বপূর্ণ যদি আপনার ব্যবসা এটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় গ্রাহকদের লক্ষ্য করে থাকে এবং তার মধ্যে অন্তর্ভুক্ত। গুগল মাই, একটা উদাহরণ হলো এর মধ্যে কি কি আছে, একটা হলো গুগল মাই বিজনেস অপটিমাইজেশন। গুগলে মাই বিজনেস, আশা করি সবাই জানেন, গুগলে মাই বিজনেস প্রোফাইলটি সম্পূর্ণ এবং সঠিক তথ্য প্রদান করে থাকে। এটি এই যে স্থানীয় সার্চ ইঞ্জিনের মধ্যে দেখা যায়, লোকাল এসইও যেটা আছে। আরেকটা হলো লোকাল কিওয়ার্ডের ব্যবহার, যেগুলো আপনার কন্টেন্টের মধ্যে অন্তর্ভুক্ত, স্থানীয় কিওয়ার্ড, এগুলো আর কি ওয়েবসাইটের লোকাল কিওয়ার্ড ব্যবহার করে আপনি করতে পারেন। একটা হলো লোকাল ডিরেক্টরি লিস্টিং, আপনার নিজের কম্পিউটারের মধ্যে যেগুলো লোকাল আর কি আছে, মনে করেন আপনি ময়মনসিংহ এর মধ্যে আছেন, ঢাকার মধ্যে আছেন, এগুলা যে লোকাল জায়গাগুলো আছে, এগুলা ওয়েবসাইট গুলোকে তালিকাবদ্ধ করা, এটা হলো লোকাল ডাইরেক্টরি। আরেকটা হলো রিভিউ এবং রেটিং সংগ্রহ করা, আপনি যে লোকাল জায়গাটায় আছেন, যে দেশে আছেন বা যে জায়গায় আছেন, সেই লোকাল জায়গাটা ধরে একটা
নির্দিষ্ট জায়গা নিয়ে আর কি যে এসিওটা করা, এটি হলো আর কি আপনার মেইন কনসেপ্টটা, লোকাল এসিও। আশা করি আপনাদের এসিওটার বিষয়টা কি, এসিও একটা বিষয়টা কি এটা বুঝাতে পেরেছি। এখন আমরা একটু যাই, সেটা হলো এসিও টাইপের যে কয়টা, যে ধরনের কাজ পাবেন সব পাবেন হলো এসিও ক্লার্ক নামক একটা ওয়েব মার্কেট প্লেস আছে। এসিও টাইপের যে যে সকল কাজ আছে আমরা সব কিন্তু এসিও ক্লার্ক নামক ওয়েবসাইটে গিয়ে কিন্তু পেতে পারি। তো আরো পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু আর কি দেখাবো, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি আরেকটা ক্লাস নিব, যেখানে আপনার এই কিওয়ার্ড নিয়ে তারপরে আর যেসব জিনিস আছে এগুলো আমি আরেকটু ক্লিয়ার করব। অফ পেজ, অন পেজ, এগুলো সবকিছু নিয়ে আরেকটু ক্লিয়ার করে দিব। যারা আর কি জানতে চেয়েছিলেন ব্যাকলিংকটা কি, এগুলো নিয়ে আমি আরেকটা ক্লাস নিব। তো এখানে আপনারা যারা এসইও নিয়ে কাজ করতে চান, এসইও নিয়ে কাজ করতে আগ্রহী, এখানে আমরা বুঝতে পারছি যে এখানে যদি সার্চ দিই, ওয়েবসাইট এসইও দিয়ে দেখেন যে ডু র্যাঙ্ক ইউর ওয়েবসাইট অন টপ 50, সে আপনার ওয়েবসাইটটাকে গুগলের টপ র্যাঙ্কের মধ্যে নিয়ে আসবে এবং হাইলি আর আর এই এবং কনভারসেশন করে দিবে, তো এবং ইনক্রিজ সেল করে দিবে। ইনক্রিজ সেল আর কি নর্মালি ইয়ে করা ঠিক না, কিন্তু সে আর কি করে দিবে, এটা আর কি সে বলেছে। তো আশা করি বোঝাতে পেরেছি, সে $180 নিবে। এই হলো আপনার আজকের এসিওর ক্লাস। আমার কথা কি ঠিক মতো, যাই হোক, আজকের ক্লাস এইটুকুই। পরে আর আপনাদের সামনে একটা পরীক্ষা হবে, পরীক্ষা নিয়ে ডিটেলস আমি পরে ঠিক মতো পরে বলছি। যে আপনাদের ক্লাস হবে 50 নাম্বারের মতো, কিছু এমসিকিউ থাকবে, আর ওরকম ইয়ে থাকবে না, কিছু কিছু শর্ট কোশ্চেন থাকবে। এগুলা নিয়ে আমি একটু পরে ডিটেলস বলছি। ওকে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, পরে আপনাদের সাথে প্রশ্নগুলা নিচ্ছি এখন। যাদের এই ইয়ে নেই, ওই মোবাইলের ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা ইনস্টল করতে চান, তারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এই যে ব্রাউজারটা আছে কিউই ব্রাউজার, এই ব্রাউজারটি ইনস্টল দিবেন। তারপরে আপনারা লিখবেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখবেন, অবশ্যই দেখবেন যে আপনাদের এই যে ডেস্কটপ সাইটটা ওপেন আছে নাকি। তারপরে ঢুকবেন, ঢুকে এই যে ক্রোম ব্রাউজারে ঢুকবেন। দেখুন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি দেখে ইনস্টল হয়ে গিয়েছে। আগে কিন্তু ইনস্টল হতো না, তো এখন কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন আমি যেভাবে আর কি আপনাদের আগেও ক্লাসে দেখিয়েছি, গুগলে ঢুকবো। গুগলে ঢুকে A to Z bookmarking.com এ ঢুকবো। এই ওয়েবসাইটে এসেছি, আপনারা সবকিছুই জানেন, সুতরাং আমি বেশি ইয়ে করব না, ক্যাটাগরিতে গেলাম, অ্যাড আসলে অ্যাড কেটে দিলাম, যে কোনো একটা ক্যাটাগরি নিলাম।
সবগুলো ক্যাটাগরি এখানে শো করছে। রিয়েল এস্টেট উপরেরটা আছে, উপরেরটা নিয়ে নিই। রিয়েল এস্টেট এজেন্টই নেই, যেটা আমাদের ক্লাসে দেখিয়েছিলাম। রিয়েল এস্টেট, আর এখানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সার্চ দিলাম। দেখুন এখানেও 7টা ছিল, ওই 7টাই আছে। আগে দেখবো এখানে আপনার ডেস্কটপ সাইট আছে নাকি, একটু স্ক্রল ডাউন করলেই দেখি এই যে দেখেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তো এরকম ক্লিক করলে, এই যে এরকম যদি অপশন আছে, তার এটার কারণ হলো আমার ওই পেজ থেকে ব্যাক হয়ে আসছে। তো আমি আবার ওই পেজে চলে যাব, আবার এই পেজে চলে যাব, যে পর্যন্ত আমার এই পেজে না আসে। যে পর্যন্ত আমার এই পেজে না আসে সে পর্যন্ত আমি ব্যাক করি। ঠিক আছে, তাহলে ইয়ে করি। থাক, যাই হোক, দেখি আসে নাকি। এখন আসছে না, কিন্তু এটা দিয়ে আসবে। এটা দিয়ে আসবে আর কি। তো আপনারা সবাই চেষ্টা করবেন এটা দিয়ে। এখন কাজ করছে না, কিন্তু আপনারা সবাই দিয়ে এটা দিয়ে চেষ্টা করবেন। এটা দিয়ে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপিং এর হয়, এটা আমি বাসায় আমি চেষ্টা করেছি। ওকে, আশা করি চেষ্টা করে দেখবেন।